সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই 12 লাখ ক্ষুদ্র কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা ও অর্থনৈতিক সংস্কারের যে ভিত এই স্বল্প সময়ে রচিত হয়েছে তা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলবার পথে পাথেয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রায় 100 শিশুকে দেশব্যাপী সফলভাবে হামের টিকা প্রদান এবং কর্মজীবী নারীদের সুবিধার্থে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি। আপনারা অবহিত আছেন, জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইংকে, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সচিব জনাব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জনাব SAM মাহফুজুর রহমান, উপ প্রেস সচিববৃন্দ জনাব জাহিদ ইসলাম রনি, জনাব মুস্তফা জুলফিকার হাসান, এখানে রয়েছেন প্রেস টিমের অন্যান্য সব মেম্বারবৃন্দ, মোহাম্মদ সুজন মাহমুদ, জনাব শাহাদাত হোসেন স্বাধীন, জনাব আশরাফা ইমদাদ, জনাব AKM নাজমুল হক, জনাব আব্দুল্লাহ আল মাহমুদ পামির সহ প্রত্যেককে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজ 18 জুলাই, ঠিক 2 বছর আগে আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল। রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানা ফাইয়া সহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে সে আন্দোলন পরিণত হয়েছিল সকল শ্রেণীর, সকল পেশার, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের এক গণ অভ্যুত্থানে, যার প্রবল জনরোষে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। সেই পথ পরিক্রমায় গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এসেছে গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদকে এবং মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি এবং সেই আত্মত্যাগের আদর্শে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র 150 দিন অর্থাৎ 5 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। গত 5 মাসে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় অনবদ্য সফলতা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের 5টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। একই সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে।
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। একই সাথে সাম্প্রতিক বন্যা দুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান রয়েছে। 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিগত 5 মাসে আমরা দেখেছি প্রতিটি মন্ত্রণালয়ে দৃশ্যমান সাফল্য এসেছে। এই সফলতাগুলোকে আমরা মোটা দাগে 5টি বৃহৎ অর্জনে বিভক্ত করতে পারি। এখন আমরা সরকারের 5 মাসে বহুমাত্রিক অর্জনের সেই 5টি দিক আপনাদের সামনে উপস্থাপন করছি। 1. জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের এই প্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের আস্থাকে ধারণ করে এগিয়ে চলেছে। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রক্ষা করা হয়েছে। বিগত 2014 সালের ভোটারবিহীন একতরফা নির্বাচন, 2018 সালের আগের রাতের নির্বাচন এবং 2024 সালের একপাক্ষিক ডামি নির্বাচনের কারণে রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রতিনিধিত্ব দীর্ঘকাল অনুপস্থিত ছিল। অবশেষে 2026 সালের 12 ফেব্রুয়ারি আপামর জনসাধারণ অংশগ্রহণে অনুষ্ঠিত একটি অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ ফিরে পেয়েছে তাদের অধিকার এবং সরকার ও জনগণের মধ্যকার পারস্পরিক গভীর আস্থা ও নির্ভরতাই আজ এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। আমরা কয়েকটি উদাহরণ হিসেবে যদি দেখি, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র 1 মাসে 10টি রায় ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি সেনা হেফাজতে আছেন। এটি গোয়েন্দা সংস্থার একটি অভূতপূর্ব সাফল্য। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইন পাস। সন্ত্রাস বিরোধী আইনে কোন রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত অতিরিক্ত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার। গ্রামীণ স্বাস্থ্য সেবা জোরদার এবং সেই লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণ। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে স্বাস্থ্য ইউনিট, যেখানে পাওয়া যাবে প্রাথমিক চিকিৎসা সেবা। উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা সহ জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা এবং আধুনিক প্যাথোলজি সুবিধা সার্বক্ষণিক চালু। প্রতিটি ইউনিয়নে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট গঠন এবং ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু। সংসদীয় কার্যক্রমের প্রথম 25 কার্য দিবসের মধ্যে অভূতপূর্ব দ্রুততার সাথে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট 94টি বিল পাস,
অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গৃহীত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর। যৌথ বাহিনীর উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল শ্রীরামপুর, যেটা দীর্ঘদিন ধরে সরকারের নীতির বাইরে গিয়ে সেখানে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসের নানান কর্মকাণ্ড পরিচালিত হতো, সেখানে অভিযান চালিয়ে কোনো প্রাণহানি ছাড়াই এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করা, যার প্রভাব আমরা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেখতে পাচ্ছি। পরিবেশ সুরক্ষায় দেশ জুড়ে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচি। ঢাকাকে দূষণমুক্ত করতে প্রাথমিকভাবে 250টি সর্বাধুনিক পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও গতিশীল করতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু। চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু এবং ঢাকার যানজট নিরসনে 4টি আন্তজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তর নির্দেশ। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে এখন 8.71% এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে $36.58 বিলিয়ন রূপান্তর। বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। আপনারা জানেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানি শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। সেটিকে ধারণ করে প্রবাসী কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় অপব্যয় রোধে মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দকৃত শুল্কমুক্ত গাড়ি ক্রয় এবং সরকারি প্লট সুবিধা দেওয়ার প্রথা প্রত্যাখ্যান করেছেন। একটি বড় অর্জন আমরা যদি দ্বিতীয়ভাবে দেখি, ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের যে যুগান্তকারী অঙ্গীকার করেছিলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পর ভোটের কালি শুকানোর আগেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি মানুষের দেওয়া এই ম্যান্ডেটকে ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে। তিনি দীর্ঘকাল ধরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভেবেছেন, তার সেই চিন্তা ও রূপকল্প বারবার প্রদর্শিত হয়েছে সরকারের কর্মযজ্ঞে। তাই নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু হচ্ছে। প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন কার্ড প্রদান করা হলেও সামনের দিনগুলোতে সমন্বিতভাবে একটি ইউনিভার্সাল কার্ড প্রদানের উদ্যোগ থাকবে। সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যেই 12 লাখ ক্ষুদ্র কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে তাদের জন্য ঋণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। আইটি খাতকে চাঙ্গা করতে এবং ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দিতে 2 লাখ পেশাদার ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় আইডি কার্ড প্রদানের প্রলোভন রয়েছে। নিম্ন আয়ে ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় 55 লাখ পরিবারকে মাত্র 15 টাকা কেজি দরে চাল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য মাসিক বিশেষ ভাতার ব্যবস্থা চালু রয়েছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পরিবেশ বান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ প্রাথমিক পর্যায়ে ক্লাস 1 থেকে পর্যায়ক্রমে 5 পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের লাখো পথ শিশুর স্থায়ী পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 420 কোটি টাকার একটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় তফসির প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। এর অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে অ্যাপ্লিকেশন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জীবনযাত্রা মানোন্নয়নে তাদের সম্মানী ও বেতন ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার ঐতিহাসিক ঘোষণা এসেছে। নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের জন্য অনার্স বা স্নাতক পর্যন্ত সকল ছাত্রীদের জন্য শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি এবং তাদের জন্য মেধার ভিত্তিতে বৃত্তির ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ চলমান রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি শিক্ষা ও আনন্দঘন শিখন ভিত্তিক সম্পূর্ণ নতুন 4টি পাঠ্যপুস্তক যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং খেলাধুলা প্রসারে 64টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে 10টির নান্দনিক নকশা চূড়ান্ত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসাবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে তা কার্যকর করা হয়েছে। নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ প্রতিযোগিতা করার জন্য 500 কোটি টাকার ঋণের তহবিল গঠন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সিড ফান্ডিং বা গ্র্যান্টও প্রদান করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রো রেল ভাড়ায় 25% ছাড়, 550টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং 12 থেকে 14 বছর বয়সীদের জন্য 8টি খেলা এবং পৃথকভাবে স্পোর্টস ডিপ্লোমেসি সেল তৈরি করা হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের হজ সহজতর করবার জন্য বিমান ভাড়া হ্রাস করা হয়েছে। দেশ জুড়ে তারুণ্য এবং নারীকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশ্বের প্রতিটি দূতাবাসে কর্মসংস্থানের জন্য তাদের জন্য ডিমান্ড ম্যাপিং এর কথা ইতিমধ্যে কার্যকর রয়েছে, যার উপর ভিত্তি করে কোন দক্ষতা, কোন স্কিল সেটের কি পরিমাণ কর্মসংস্থান বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে সেটি নিরূপণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল এবং কারিগরি শিক্ষার সাথে সেটিকে সন্নিবেশ করা হচ্ছে। স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ চলমান এবং 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে শতকরা 80% হবেন নারী। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে। শহরের অব্যবহৃত প্রায় 200টি সরকারি ভবনকে অত্যন্ত দ্রুততম সময়ে আধুনিক মাতৃসদন, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের উন্নয়নকে ত্বরান্বিত করতে অত্যন্ত মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতন জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হচ্ছে। সারা দেশে কৃষি পণ্যের অপচয় রোধ এবং চাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে 2000টি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রতি বছর 1000 মেগাওয়াট হারে 5 বছরে 5000 মেগাওয়াট যোগ করার পরিকল্পনা এবং সব জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে যতটা সম্ভব রুফটপ সোলার প্যানেল ব্যবহার এবং সারা বাংলাদেশ জুড়ে সোলার এনার্জির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল আমরা দেখছি সেটিকে রাষ্ট্র সংস্কার ও মানুষের ভাগ্য পরিবর্তনের মহাপরিকল্পনায় অংশীদারিত্বের মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইশতেহারের কর্মসূচিগুলো ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই নির্বাচিত সরকার একটি বৈষম্যহীন, সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সরকার আরো একটি বড় অর্জন যেটি আমরা তৃতীয়ত দেখতে পারি, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সফলতা। বিগত ফ্যাসিবাদের পতনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র কাঠামো, ভঙ্গুর অর্থনীতি এবং সামাজিক বিশৃঙ্খলা পুনর্গঠনের এক মহা সংকটকালে বর্তমান জনবান্ধব সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে একটি সুসংহত অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন, বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎস মুখর করে ফেলা হয়েছে। ঈদ উল আজহায় ভারতীয় গরুর অবৈধ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রেকর্ড 8 থেকে 12 ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা। বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র থাকা সত্ত্বেও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আয়োজন। 2026-27 অর্থ বছরের জন্য 9.38 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কারের জন্য 3R অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন কৌশল গ্রহণ। মাত্র 3 মাস 13 দিনের মাথায় জনবান্ধব বাজেট ঘোষণা, অধিকাংশ নিত্য প্রয়োজনীয় ট্যাক্স কমানো, বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বাজেটের বৃহত্তম অংশের বরাদ্দ এবং এবারই প্রথম আমরা দেখেছি বাজেটের পর বিশেষভাবে কোনো পণ্যের দ্রব্যমূল্য বাড়েনি,
এবং জীবনমুখী ও বাস্তবমুখী বাজেটের ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থেকেছে, যা ইতিপূর্বে সিন্ডিকেট বা কৃত্রিমভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটা সংস্কৃতি ছিল। ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণ ও আর্থিক খাত চাঙ্গা করতে ব্যাংক পুনঃ মূলধনীকরণ বাবদ 40,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। বন্ধ কলকারখানা চালুর জন্য বিশেষায়িত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই জন্য ঋণ সুবিধা দেওয়া হচ্ছে, যার লক্ষ্য সত্যিকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেন বন্ধ কলকারখানা আবার নতুন করে উন্মুক্ত করে তার মাধ্যমে দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার মরণ নেশা রুখতে 159 বছরের পুরানো আইন বাতিল করে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ আইন পাশ করা হয়েছে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে 76,000 কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। প্রায় 100% শিশুকে দেশব্যাপী সফলভাবে হামের টিকা প্রদান এবং কর্মজীবী নারীদের সুবিধার্থে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3rd টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন চলমান। সরকারের সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ $1.88 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $31.98 বিলিয়ন উন্নীত। বিগত ফেব্রুয়ারি থেকে জুন 2026 সময়ে $20.05 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যেখানে জুন মাসের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। আমিনবাজার একটি বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন, যেখানে প্রতিদিন প্রায় 3,000 টন ঢাকার বর্জ্য প্রক্রিয়াজাত করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং 2028 সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। আমরা দেশব্যাপী ওয়েস্ট টু এনার্জি প্রোডাক্ট কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে এনার্জি আরো বেশি রিনিউয়েবল এবং রিসাইক্লেবল সোর্স থেকে করা যায় সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার মাত্র 5 মাসের মাথায় প্রমাণ করেছে যে সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা ও অর্থনৈতিক সংস্কারের যে ভিত এই স্বল্প সময়ে রচিত হয়েছে তা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলবার পথে পাথেয় হয়ে উঠবে ইনশাল্লাহ। সরকার একটি বড় অর্জন আমরা যদি চতুর্থ পয়েন্ট দেখি, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সেটি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। বিগত ফ্যাসিবাদী শাসন আমলে নতজানু পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমন পীড়নের অধ্যায় পেরিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে দেশের রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অর্থনৈতিক কৌশলগত কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন গত 5 মাসে শতভাগ নিশ্চিত করা হয়েছে। 2 বছর আগে আজকের এই দিনে 18 জুলাই ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, অথচ আজকের বাংলাদেশে গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। তিনি মালয়েশিয়া এবং চীনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এবং গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কারণে অভূতপূর্ব সম্মান, লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যা বিশ্ব দরবারে বাংলাদেশ সম্মান আরো বৃদ্ধি করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক সংবর্ধনা পেয়েছেন, যেখানে জলবায়ু এবং পরিবেশ নিয়ে তার বক্তব্য ব্যাপকভাবে সমাদৃত হয়।
ব্যবসা বান্ধব নীতির অংশ হিসেবে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে কোনো অনুমতি ছাড়াই 100 কোটি টাকা পর্যন্ত মূলধন বিদেশে ফেরত নিয়ে যেতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের বন্ধ থাকা ভিসা সেবা বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের জন্য শ্রম বাজার উন্মুক্ত করার কার্যকর উদ্যোগ যেমন গৃহীত হয়েছে, তার পাশাপাশি 33 দফার একটি যৌথ বিবৃতি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে ঘোষিত হয়েছে এবং তার অংশ হিসেবে হালাল বাজার সহ নানামুখী শিল্প, বাণিজ্য, ব্যবসা এবং কর্মসংস্থানে সম্প্রসারণ ঘটিত বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে। এবং এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে পিপল টু পিপল টাইজ বা জনগণের সাথে জনগণের সম্পৃক্ততা, যেখানে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রিমিয়ার এবং চীনের প্রেসিডেন্টের মিটিং এর মাধ্যমে। চীন সফরে 17টি সমঝোতা স্মারক, যৌথ ইশতেহার ঘোষণা, বাংলাদেশে পর্যায়ক্রমে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, চীন মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, আনোয়ারা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, মোংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল নিয়ে যৌথ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়ে বাংলাদেশ এবং চীন যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি পার্লামেন্টারি ককাস বাংলাদেশের জাতীয় সংসদে গঠিত হয়েছে। বাংলাদেশের এয়ারলাইন্স বহরে বোয়িং এর পাশাপাশি নতুন এয়ারবাস যুক্ত করার বিষয়ে ইতিমধ্যে সরকারের কার্যকর আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জিসিসি দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কিভাবে আমাদের শ্রম বাজার সম্প্রসারণ করা যায়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, জ্বালানি নিরাপত্তা আরো বাড়ানো যায় এবং আঞ্চলিক সংকটে দৃঢ় সংহতি নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক, এগুলো নিয়ে বহুবিধ প্রোগ্রেস হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের অববাহিকায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি ও স্বাধীন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ভিত্তিক ঘোষণাটি পুনরায় যুক্ত করা হয়েছে। কৌশলগত এবং অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দেশের স্ব বিশেষায়িত ও কারিগরি দক্ষতা সন্নিবেশ উদ্যোগ নেওয়া হয়েছে, যার অর্থ প্রতিটি দেশ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্টে ভূমিকা রাখতে পারে। জাতীয় নিরাপত্তা জোরদারে আকাশসীমা নজরদারির জন্য সর্বাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার স্থাপন এবং সীমান্তে ড্রোন, অ্যান্টি ড্রোন ও মাইন ডিটেক্টর সরঞ্জাম মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ 1 বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতো রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কানেক্টিভিটি আরো কিভাবে বাড়ানো যায়, বিভিন্ন ফ্লাইট কিভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। ব্যবসা সহজ করতে নানা সংস্কারের আওতায় ব্যবসা নিবন্ধনের সময়সীমা 1 বছর থেকে কমিয়ে মাত্র 14 দিনে আনয়ন করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এটিকে স্বাগত জানিয়েছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিপুল সমর্থনে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরো উঁচুতে নিয়ে গিয়েছেন। সংক্ষেপে বলতে গেলে বর্তমান সরকারের মাত্র 5 মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বৈপ্লবিক এবং যুগান্তকারী সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। প্রতিটি ক্ষেত্রে গৃহীত এই সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপগুলো কেবল দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তিকে মজবুত করেনি, বরং দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য ভেঙে একটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিয়েছে। জনগণের ম্যান্ডেটে এগিয়ে চলা এই সরকারের হাত ধরেই বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গিয়েছে। গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু রাষ্ট্রনায়কের নেতৃত্ব রয়েছে, যেটি বাংলাদেশকে আজকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণ, অংশগ্রহণমূলক রাষ্ট্র এবং সেবামুখী নেতৃত্বের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, দেশপ্রেম, দূরদর্শী পরিকল্পনা, সামাজিক কল্যাণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা যে বার্তা তিনি তুলে ধরেছেন, তা অনেক মানুষের মাঝেই ইতিবাচক প্রত্যাশা এবং গণমানুষের কাছে আশা সঞ্চার করেছে।
একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমূলক বাংলাদেশ করার লক্ষ্যে তার উদ্যোগগুলো আমাদের চিন্তার নতুন নতুন দ্বার উন্মোচন করেছে। দেশের কৃষি খাতের উন্নয়ন এবং পানির সমস্যা সমাধানে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সশরীরে অংশ নিয়ে দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি তিনি আবারও শুরু করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো রাষ্ট্রযন্ত্র, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় মনিটরিং এর মাধ্যমে পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন একযোগে কাজ করে চলেছে। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জরুরি নগদ অর্থ সহায়তা দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করেছেন। যেখানে প্রয়োজন দেশব্যাপী চাল বিতরণ করেছেন, খাদ্যপণ্য পৌঁছে দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থাকার, সাথে থাকার নির্দেশনা দিয়েছেন, সেটি মনিটরিং করেছেন। স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও পানি সহ বহুবিধ সহায়তায় জিয়াউর রহমান ফাউন্ডেশন উল্লেখযোগ্য অবদান রেখেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের 1 মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের টাকা মওকুফ, পরিস্থিতি বিবেচনায় আরো কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যা কবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকাদান প্রদান করা হচ্ছে। একই সাথে জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনা এবং প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের জন্য কিভাবে পাশে থাকা যায়, সাথে থাকা যায়, সেটি নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথাগত প্রোটোকল ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের মতামত শুনছেন এবং জাঁকজমক পরিহার করে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে সময় কাটাচ্ছেন। জেলা সফরেও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তিনি সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের জীবনযাত্রার খোঁজ নিচ্ছেন। প্রতিনিয়ত আমরা সেটি দেখতে পাচ্ছি। রাস্তায় যাতায়াতের সময় সাধারণ মানুষের মতোই সিগন্যালে গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন, ট্রাফিক নিয়ম মেনে চলছেন। রাষ্ট্রনায়ক হিসেবে আচরণের একটি নতুন মানদণ্ড তিনি প্রতিদিন সেট করে যাচ্ছেন। দীর্ঘদিনের ভিআইপি সংস্কৃতির অবসান ঘটিয়ে তিনি নিজের বহরে গাড়ির প্রোটোকলের সংখ্যা কমিয়েছেন এবং বিদেশ সফরের প্রাককালে বিমানবন্দরে বিদায় জানানো লোক সংখ্যা কমিয়ে এনেছেন এবং বিদেশ সফরের আগে ও পরে সংবর্ধনা করার যে সংস্কৃতি ছিল সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। দেশের আইন প্রণয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা দিতে শিশুদের জন্য জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি গ্যালারিতে বসে থাকার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্টার্ট আপ ও আইডিয়া কম্পিটিশন, প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং শিক্ষার্থীদের সকল পর্যায়ে বৃত্তির সংখ্যা এবং অর্থ বাড়ানো হয়েছে। সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দলগুলোর স্বাধীন রাজনৈতিক ও গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন যেখানে দল মত পথের ঊর্ধ্বে উঠে সবাই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে একসাথে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য থাকতে হবে এবং আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাও সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক সে আকাঙ্ক্ষা অনুরণিত করেছেন। সংসদীয় রীতিনীতির প্রতি বিরল সম্মান প্রদর্শন করে সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ আসনে তৃতীয় সারিতে বসে শৃঙ্খলা, সহনশীলতা এবং সংসদীয় সম্মানবোধের নজির স্থাপন করেছেন। রাষ্ট্রীয় নির্দেশনার মাধ্যমে যে কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যানার ও ফেস্টুনে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের ছবি ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। অবহেলিত প্রাণীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটি ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক ও 24 ঘন্টা জরুরি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে এবং দেশ জুড়ে প্রাণীদের রক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের দর্শক গ্যালারির নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠদের নামে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 2026-27 অর্থ বছরকে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। জাতীয় সার্বভৌমত্বের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়ায় তিনি যখনই সুযোগে অংশ নিয়েছেন, সেনা ক্যাম্পে গিয়ে সাধারণ খাবার গ্রহণ করেছেন এবং এই বাহিনীর মনোবল বৃদ্ধিতে সার্বভৌমত্বের দিক থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন। জাঁকজমকপূর্ণ জীবন পরিহার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যে অভিনব, জনকল্যাণমুখী ও সংবেদনশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ দেশের মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। তার প্রতিটি পদক্ষেপ তা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো হোক,
বা প্রোটোকলবিহীনভাবে সাধারণ জীবনযাপনের মাধ্যমে হোক, এদেশের প্রতিটি শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র 5 মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত 150 দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। আমরা ভবিষ্যতের দিনগুলোতেও এই অবারিত উদ্যম, দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে কথা সবসময় বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটিকেই ধারণ করবে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনার উপস্থিতি অনেক ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রেস টিমের সবাইকে, আমাদের দপ্তরের মিডিয়া কোঅর্ডিনেটর আছেন এখানে তারেক ভাই, উনি সহ আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।